गुड आफ्टरनून स्टूडेंट्स। देखो आगे दिन আমরা কুলম্বের সূত্রের যে ভেক্টর রূপ সেটা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বহু সংখ্যক আধানের সমাবেশে যদি কোনো আমরা একটা ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম বা তড়িৎ সংস্থা তৈরি করি, তাহলে সেই সংস্থার কোনো একটা আধানের উপরে অন্যান্য আধানগুলো মোট কী পরিমাণ স্থির তড়িৎ বল প্রয়োগ করছে সেটা আমরা বের করব। এবং এটা নির্ণয়ের জন্য আমাদেরকে জানতে হবে উপরিপাতের নীতি। উপরিপাতের নীতি উপরিপাতের নীতি বলছে যে বহু সংখ্যক আধানের সমাবেশের মধ্যে যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল মোট বল অন্য আধানগুলি কর্তৃক পৃথক পৃথকভাবে প্রযুক্ত বলের ভেক্টর যোগফলের সমান হয়। অর্থাৎ আমরা যদি কিছু সংখ্যক আধান নিয়ে একটা ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম তৈরি করি, মনে করো আমি এখানে Q1 আধান, এখানে Q2 আধান, এখানে Q3 আধান, এখানে Q4 আধান, এইভাবে চললো। এখানে মনে করো Qn আধান, ঠিক আছে। তো আমরা এখানে দেখো Q1, Q2, Q3, Q4 এইভাবে n সংখ্যক আধানের সমাবেশে আমরা একটা ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম তৈরি করলাম। সেই তড়িৎ সংস্থার বলছে যে কোনো একটা আধানের উপরে প্রযুক্ত মোট যে বল হবে সেইটা অন্যান্য আধানগুলি কর্তৃক পৃথক পৃথকভাবে প্রযুক্ত বলের ভেক্টর যোগফলের সমান। অর্থাৎ আমরা যদি Q1 আধানের উপরে প্রযুক্ত মোট বল কত এটা আমরা নির্ণয় করতে চাই, তাহলে উপরিপাতের নীতি অনুযায়ী এই Q1 এর আধানের উপরে Q2 আধান বল প্রয়োগ করছে, Q1 আধানের উপরে Q3 আধান বল প্রয়োগ করছে, Q1 আধানের উপরে Q4 আধান বল প্রয়োগ করছে, আবার Q1 আধানের উপরে Qn আধানও বল প্রয়োগ করছে। এভাবে প্রত্যেকটা বলের যদি আমরা ভেক্টর যোগফল নির্ণয় করি, তাহলে সেইটাই হবে এই Q1 আধানের উপরে প্রযুক্ত মোট বল। ঠিক আছে, বেশ। আমরা এখানে ধরে নিলাম এখানে যে Q1 আধানটা রেখেছি তার অবস্থান ভেক্টর মনে করো R1, Q2 আধানের অবস্থান ভেক্টর মনে করো R2, Q3 আধানের অবস্থান ভেক্টর মনে করো R3, Q4 আধানের অবস্থান ভেক্টর মনে করো R4, আর Qn আধানের অবস্থান ভেক্টর মনে করো Rn। এই অবস্থান ভেক্টরগুলো কার সাপেক্ষে? না তো মূল বিন্দু সাপেক্ষে। তাহলে মূল বিন্দু সাপেক্ষে Q1, Q2, Q3, Q4 এবং Qn এই সমস্ত আধানগুলির অবস্থান ভেক্টর আমরা যথাক্রমে ধরে নিলাম R1, R2, R3, R4 ডট 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 Rn। বোঝা গেল? এবার উপরিপাতের নীতি প্রয়োগ করে আমরা বের করতে পারি Q1 আধানের উপর Q2, Q3 ডট 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 Qn আধানগুলি কর্তৃক প্রযুক্ত মোট বল, সেটাকে যদি আমরা F1 বলি, তাহলে F1 সমান লেখা যায় Q1 আধানের উপরে Q2 আধান যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটা আমরা লিখতে পারি F21, Q1 আধানের উপরে Q3 আধান যে বল প্রয়োগ করবে সেটা হবে F31। এইভাবে Q4 আধান যে বল প্রয়োগ করবে সেটা আমরা লিখতে পারবো F41। এইভাবে nতম আধান যে পরিমাণ বল প্রয়োগ করছে অর্থাৎ Q1 আধানের উপরে যে বল প্রয়োগ করছে সেটা আমরা লিখতে পারি Fn1। ঠিক আছে, এখন দেখো আমরা এই F21 যেটা বলছি সেই F21 এর মান আমরা লিখতে পারি F21 সমান হচ্ছে, অর্থাৎ
Q2 আধান Q1 আধানের উপরে যে বল প্রয়োগ করছে সেটা কুলম্বের সূত্র থেকে লেখা যায় 1/4πε0 Q1 ইন্টু Q2, অর্থাৎ কে বল প্রয়োগ করছে Q2 আধান, কার উপরে Q1 এর উপর, তাহলে এই আধান দুটির গুণফল দ্যাট ইজ Q1 ইন্টু Q2 বাই Q2 আধান যেহেতু Q1 এর উপর বল প্রয়োগ করছে তাহলে Q2 আধানের সাপেক্ষে Q1 আধানের অবস্থান ভেক্টর কত হবে, Q2 আধানের সাপেক্ষে Q1 আধানের অবস্থান ভেক্টর হবে R12, তাহলে আমি লিখতে পারি এখানে R12 স্কোয়ার, এর অভিমুখটা অবশ্যই হবে R12 ক্যাপ বরাবর, অর্থাৎ Q2 থেকে Q1 এর অভিমুখে। বোঝা গেল? সিমিলারলি একই রকমভাবে আমরা লিখতে পারবো F31 ভেক্টর, অর্থাৎ Q3 আধান Q1 এর উপরে যে বল প্রয়োগ করছে সেটা সময় লেখা যাবে 1/4πε0 Q1 ইন্টু Q3 বাই R13 স্কোয়ার ইন্টু R13 ক্যাপ। ঠিক আছে, অর্থাৎ Q3 আধান Q1 এর উপরে যে বল প্রয়োগ করছে তার অভিমুখ কোন দিক বরাবর হবে, R13 ক্যাপ বরাবর, অর্থাৎ মানে Q3 থেকে Q1 এর অভিমুখে যদি আমরা একক ভেক্টর নিই যেটা আমরা R13 ক্যাপ বলি সেই দিক বরাবর। বোঝা গেল? বেশ, সিমিলারলি একই রকমভাবে আমরা n-তম আধান Q1 এর উপরে যে বল প্রয়োগ করবে দ্যাট ইজ Fn1, এটা সমান লেখা যাবে 1/4πε0 Q1 ইন্টু Qn বাই R1n তার স্কোয়ার ইন্টু R1n ক্যাপ। ঠিক আছে, অর্থাৎ n-তম আধান Qn প্রথম আধান Q1 এর উপরে যে বলটা প্রয়োগ করছে তার অভিমুখ হচ্ছে R1n ক্যাপ বরাবর, অর্থাৎ Qn থেকে Q1 এর অভিমুখে যদি আমরা একক ভেক্টর নিই সেই দিক বরাবর। বোঝা গেল? বেশ, তাহলে আমাকে বলো তাহলে এর প্রথম যে আধান সেই প্রথম আধান দ্যাট ইজ Q1 আধানের উপরে মোট প্রযুক্ত বলটা কত হয়ে যাচ্ছে, F1 ভেক্টর, এটা সমান দেখো এইগুলোর যোগফল, দেখো সব জায়গাতেই 1/4πε0 এটা কমন চলে যাবে, তাহলে আমরা 1/4πε0 কমন নিয়ে নিলাম। বেশ, ভিতরে কি থাকছে, প্রথম টার্মটা হচ্ছে দেখো Q1 Q2 বাই R12 স্কোয়ার ইন্টু R12 ক্যাপ, তারপরে টার্মটা হবে Q1 ইন্টু Q3 বাই R13 স্কোয়ার R13 ক্যাপ। এইভাবে n-তম আধানের জন্য আমরা এই টার্মটা পেয়ে যাব Q1 ইন্টু Qn বাই R1n স্কোয়ার ইন্টু R1n ক্যাপ। বোঝা গেল? এইটা হচ্ছে Q1 আধানের উপরে Q2 Q3 Q4 ডট 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 Qn আধানগুলো মোট যে পরিমাণ বল প্রয়োগ করছে সেইটার মান। একই রকমভাবে আমরা বলতে পারি Q2 আধানের উপরে সিমিলারলি Q2 আধানের উপর কে বল প্রয়োগ করবে, Q2 আধানের উপর বল করবে Q1 Q3 Q4 ডট 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 Qn আধান, অর্থাৎ Q3 বা Q2 আধানের উপর Q1 Q3 Qn আধানগুলো কর্তৃক প্রযুক্ত মোট বল, আধানগুলি কর্তৃক প্রযুক্ত মোট বল, সেটাকে আমরা কি লিখব, F2 ভেক্টর। এটা সমান কি লেখা যাবে, এইটা সমান লেখা যাবে Q2 আধানের উপরে Q1 আধান বল প্রয়োগ করছে সেটাকে আমরা লিখতে পারি F12 ভেক্টর। আবার Q3 আধান Q1 এর উপরে যে Q2 এর উপরে যে বল প্রয়োগ করবে সেটা লিখতে পারি F32 ভেক্টর। আবার এইভাবে n-তম আধান মানে Qn আধান Q2 এর উপরে যে বল প্রয়োগ করছে সেটা লিখে যাবে Fn2 ভেক্টর। বোঝা গেল? বেশ, তাহলে এই একই রকমভাবে দেখো এটা সমান লেখা যাবে 1/4πε0 কমন যাবে, প্রথম টার্মটা হবে Q1 ইন্টু Q2
কিউ ওয়ান আধান কিউ টুর উপরে বল প্রয়োগ করছে, কিউ ওয়ান ইন্টু কিউ টু। এবার কিউ ওয়ান আধান কিউ টুর উপরে, কিউ ওয়ান আধান কিউ টুর উপরে যে বলটা প্রয়োগ করবে সেটার অভিমুখ কোন দিক হবে, কিউ ওয়ান থেকে কিউ টুর অভিমুখে, অর্থাৎ কিউ ওয়ান থেকে কিউ টু বরাবর। তাহলে আমরা এখানে কি লিখবো, আর কিউ ওয়ান থেকে কিউ টু বরাবর, দ্যাট ইজ আর টু ওয়ান স্কোয়ার আর টু ওয়ান ক্যাপ। বোঝা গেল, কিউ ওয়ান থেকে কিউ টুর অভিমুখে একক ভেক্টর মানে আর টু ওয়ান ক্যাপ। সিমিলারলি একই রকমভাবে কিউ থ্রি আধান কিউ ওয়ানের উপরে যে বলটা প্রয়োগ করছে সেটা সমান কি লিখতে পারবো, সেটা সমান লিখতে পারবো কিউ টু ইন্টু কিউ থ্রি বাই আর টু থ্রি স্কোয়ার আর টু থ্রি ক্যাপ। বোঝা গেল, বেশ। এইভাবে অর্থাৎ এর অভিমুখটা কোন দিক বরাবর হলো, কিউ থ্রি আধান কিউ টুর উপরে কোন অভিমুখে বল প্রয়োগ করছে, কিউ থ্রি আধান কিউ টুর উপরে বল প্রয়োগ করছে এই অভিমুখে, অর্থাৎ আর টু থ্রি ক্যাপ বরাবর। বোঝা গেল, আর টু থ্রি ক্যাপ বরাবর, অর্থাৎ কিউ থ্রি থেকে কিউ টুর অভিমুখে। বেশ, তাহলে এনতম আধান সিমিলারলি একই রকম ভাবে লিখতে পারবো, এনতম আধান কিউ টুর উপরে যে বল প্রয়োগ করবে সেটা সমান লিখে যাবে কিউ টু ইন্টু কিউ এন বাই আর টু এন স্কোয়ার ইন্টু আর টু এন ক্যাপ। বোঝা গেছে, বেশ। এইটা হচ্ছে কিউ টু আধানের উপরে প্রযুক্ত মোট বল। এইভাবে আমরা এই সংস্থার যে কোনো একটা আধান, যেটা আমরা মনে করো আইতম আধান বললাম, সেটা আমরা কিউ আই বলছি, তাহলে সেই আইতম আধান কিউ আই এর উপরে কিউ আই আধানের ওপর কিউ আই যদি আমরা আধান, এখানে আমরা সাম একটা আধান নিলাম, সেটা মনে করো কিউ আই আধান, এবং যার অবস্থান ভেক্টর মনে করো আর আই। তাহলে এই কিউ আই আধানের উপরে কে কে বল প্রয়োগ করছে, কিউ আই আধানের উপরে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর, এইভাবে কিউ আই মাইনাস ওয়ানতম আধান, আবার কিউ আই প্লাস ওয়ানতম আধানও বল প্রয়োগ করবে, এইভাবে চলবে কিউ এন তম আধান। বোঝা গেল, বেশ। তাহলে আইতম আধানের উপর কে কে বল প্রয়োগ করছে, আইতম আধানের উপরে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি, এইভাবে কিউ আই মাইনাস ওয়ান কমা কিউ আই প্লাস ওয়ান কমা, এইভাবে কিউ এন আধানগুলি কর্তৃক প্রযুক্ত মোট বল, সেটাকে যদি আমরা এফ আই ভেক্টর বলি, তাহলে এফ আই ভেক্টর সমান কি লেখা যাবে, প্রথম আধান মানে কিউ ওয়ান আধান আইতম আধানের উপরে যে বল প্রয়োগ করছে এফ ওয়ান আই, তারপরে হবে এফ টু আই, অর্থাৎ কিউ টু আধান কিউ আই আধানের উপরে যে বল প্রয়োগ করছে, ঠিক একই রকমভাবে লেখা যাবে কিউ থ্রি আই, এইভাবে চলবে, প্লাস কিউ আই মাইনাস ওয়ানতম আধান বল প্রয়োগ করছে, তাহলে আই মাইনাস ওয়ান আই, সরি এটা এফ আই মাইনাস ওয়ান আই, তারপরে কে বল প্রয়োগ করছে, তারপরে আই প্লাস ওয়ানতম আধান, দ্যাট ইজ এফ আই প্লাস ওয়ান আই, এইভাবে চললো এফ এন আই। বোঝা গেল, বেশ। দেখো, তাহলে এইভাবে যোগ করলে পরে প্রথম টার্মটা কি হবে, 1/4πε0 কমন নিয়ে নিলাম, তাহলে প্রথম টার্মটা হচ্ছে কে না, তো এখানে বল কে প্রয়োগ করছে, কিউ ওয়ান আধান, কার উপরে, কিউ আই আধানের উপরে, তাহলে এটা হয়ে যাবে কিউ আই কিউ ওয়ান বাই কিউ আই কিউ ওয়ান। এবার দেখো, এই আইতম আধানের উপরে কিউ ওয়ান আধান যে বলটা প্রয়োগ করবে তার অভিমুখ কোন দিক বরাবর হবে, কিউ ওয়ান থেকে কিউ আই এর অভিমুখে, কিউ ওয়ান থেকে কিউ আই এর অভিমুখে। তাহলে আমরা এখানে কি লিখবো, আর আই ওয়ান স্কোয়ার ইন্টু আর আই ওয়ান ক্যাপ, অর্থাৎ কিউ ওয়ান থেকে কিউ আই এর অভিমুখে একক ভেক্টর, প্লাস নেক্সট টার্মটা কি হবে, কিউ টু বল প্রয়োগ করছে, তাহলে কিউ আই এর উপরে, তাহলে কিউ আই ইন্টু কিউ টু বাই কি হয়ে যাচ্ছে আর আই টু স্কোয়ার আর আই টু ক্যাপ। বোঝা গেল, অর্থাৎ কিউ টু আধান কিউ আই আধানের উপরে যে বল প্রয়োগ করছে তার অভিমুখ হচ্ছে
আর আই টু ক্যাপ বরাবর, অর্থাৎ কিউ টু থেকে কিউ আই এর অভিমুখে। বোঝা গেল? বেশ, তারপর নেক্সট এইভাবে আই মাইনাস ওয়ানতম আধান যে বলটা প্রয়োগ করবে সেটা হবে কিউ আই ইন্টু কিউ আই মাইনাস ওয়ান বাই আর আই মাইনাস ওয়ান আর আই মাইনাস ওয়ান ক্যাপ এদিক বরাবর, প্লাস কিউ আই প্লাস ওয়ানতম আধান যে বলটা প্রয়োগ করছে সেটা কিউ আই ইন্টু কিউ আই প্লাস ওয়ান বাই কিউ আই আর আই ইন্টু আই প্লাস ওয়ান, তাহলে আর এটা স্কোয়ার হয়ে যাবে, এটারও স্কোয়ার হবে, আর আই প্লাস ওয়ান ক্যাপ। বোঝা গেল? তাহলে এবার এনতম আধান যে বলটা প্রয়োগ করছে সেটা কি হবে? সেটা হবে কিউ এন বাই আই এন স্কোয়ার আর আই এন ক্যাপ। বোঝা গেল? অর্থাৎ কিউ এন আধান কিউ আই এর উপরে যে বলটা প্রয়োগ করছে তার অভিমুখ কোন দিক বরাবর হবে? কিউ এন থেকে কিউ আই এর দিকে, কিউ এন থেকে কিউ আই এর দিকে, কিউ এন থেকে কিউ আই এর দিকে একক ভেক্টরটা আমরা লিখতে পারি আর আই এন ক্যাপ। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে তোমার আইতম আধানের উপরে প্রযুক্ত বল। এবার আমরা ইন জেনারেল এটাকে দেখো সামেশনের আকারে আমরা লিখতে পারবো। ইন জেনারেল এটাকে সামেশনের আকারে লিখলে কি হচ্ছে দেখো এটার সময় লেখা যেতে পারে 1/4πε0 সামেশন ওভার জে ইজ ইকাল টু 1 to n, যেখানে জে নট ইজ ইকাল টু আই কিউ আই ইন্টু কিউ জে বাই আর আই জে তার স্কোয়ার ইন্টু আর আই জে ক্যাপ। বোঝা গেল? এটা যে ইন জেনারেল ফর্ম, ভালো করে বোঝার চেষ্টা করো এই জায়গাটা। কারণ দেখো আমরা দেখতে পাচ্ছি আইতম আধান কিউ আই এর উপরে, কে বল প্রয়োগ করছে? কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি কিউ এন আধান। তাহলে কিন্তু আইতম আধানের উপরে আইতম আধান বল প্রয়োগ করতে পারছে না, সেই জন্য আমরা লিখতে পাচ্ছি জে নট ইজ ইকুয়াল টু আই। তাহলে এখানে আমরা কিউ আইটাকে রেখে দিলাম, সামেশনটাও চাপালাম জে এর উপরে, জে ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। তাহলে প্রথম টার্মটা কী হবে দেখো, এখানে প্রথম টার্মটা হবে জে এর মান যদি 1 বসে তাহলে কিউ আই ইন্টু কিউ এন বাই আর 1n স্কোয়ার ইন্টু আর 1n ক্যাপ। দেখো ওইটাই আছে প্রথম টার্মটা। সেকেন্ড টার্মটা কী হবে? সেকেন্ড টার্মটা হবে জে ইজ ইকুয়াল টু আমরা 2 বসাই, তাহলে কিউ আই ইন্টু কিউ টু বাই আর আই টু স্কোয়ার ইন্টু আর আই টু ক্যাপ। দেখো সেইটাই আছে সেকেন্ড টার্ম। এইভাবে দেখো আই মাইনাস ওয়ান যদি বসাই জে এর মান, তাহলে জে এর মান যদি আই মাইনাস ওয়ান বসাই তাহলে সেই টার্মটা কী হবে? কিউ আই ইন্টু কিউ আই মাইনাস ওয়ান বাই আর আই মাইনাস ওয়ান স্কোয়ার ইন্টু আর আই মাইনাস ওয়ান ক্যাপ। দেখো সেইটাই আছে, ঠিক আছে। কিন্তু দেখো জে এর মান আমরা কিন্তু আই বসাতে পারবো না, কারণ আইতম আধানের উপর আইতম আধান বল প্রয়োগ করতে পারবো না। তাহলে আবার জে এর মান যদি আমরা আই প্লাস ওয়ান বসাই তাহলে দেখো এই টার্মটা আমরা পেয়ে যাচ্ছি কি না, তো কিউ আই ইন্টু কিউ আই প্লাস ওয়ান বাই আর আই প্লাস ওয়ান স্কোয়ার ইন্টু আর আই প্লাস ওয়ান ক্যাপ, ঠিক আছে। প্লাস এইভাবে চললো। এবার আমরা যদি জে এর মান এন বসাই, জে এর মান এন বসালে দেখো কিউ আই ইন্টু কিউ এন বাই কিউ আই এন স্কোয়ার ইন্টু আর আই এন স্কোয়ার ইন্টু আর আই এন ক্যাপ। বোঝা গেল? তাহলে এই টার্মটা আমরা ফিরে পেলাম। অর্থাৎ আমরা ইন জেনারেল সামেশনের আকার লিখতে পারি যে আইতম আধানের উপরে প্রযুক্ত মোট বল এফ আই ভেক্টর এটা সমানই হচ্ছে 1/4πε0 সামেশন ওভার জে ইজ ইকুয়াল টু 1 to n কিউ আই কিউ জে বাই আর আই জে স্কোয়ার ইন্টু আর আই জে ক্যাপ। এইটাই হচ্ছে আইতম আধানের উপরে অন্যান্য আধানগুলো কর্তৃক প্রযুক্ত মোট বলের পরিমাণ। বোঝা গেল? বেশ, এখানে এই যে আমরা লিখছি আর আই জে ক্যাপ, এটা মানে কি?
আর আই জে ক্যাপ। আর আই জে ক্যাপ এটা মানে হচ্ছে যেতম আধান থেকে আইতম আধানের দিকে একক ভেক্টর। বোঝা গেল? আর আই জে ক্যাপ এটা মানে হচ্ছে যেতম আধান থেকে আইতম আধানের দিকে একক ভেক্টর। তাহলে এইটা হচ্ছে এফ আই ভেক্টরের মান। অর্থাৎ যদি আমরা Q1 Q2 Q3 ডট 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 এইভাবে QI -1 QI +1 ডট 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 QN এভাবে n সংখ্যক আধানের সমাবেশে যদি আমরা একটা ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম তৈরি করি, তাহলে ওই সিস্টেমের ইন জেনারেল যে কোনো একটা আধান QI এর উপরে যে পরিমাণ মোট বল ক্রিয়া করবে সেটার সমীকরণ বা সেটার যে ইকুয়েশন সেটা FI, সেটার সমান হচ্ছে 1/4πε0 J = 1 to n সামেশন, যেখানে J নট = I QI ইন্টু QJ বাই RIJ² ইন্টু RIJ ক্যাপ। বোঝা গেল? এইটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল প্রয়োগ করে বহু সংখ্যক আধানের সমাবেশে যে কোনো একটি আধানের উপরে প্রযুক্ত মোট বলের পরিমাপ। বেশ, এইবার আমরা নেক্সট যেটা পড়ব সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। দেখো, পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটাকে আমরা সাধারণত কে দিয়ে প্রকাশ করে থাকি। দেখো, কুলম্বের সূত্র পড়ানোর সময় তো আমরা বলেছি যে কে সমান লেখা যায় এপসিলন বা ε0, অর্থাৎ কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার যে অনুপাত তাকেই ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে বলা হয়। বোঝা গেল? একে সাধারণত কে দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে বুঝবো ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। দেখো, সিজিএস পদ্ধতিতে আমরা জানি যে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা এটা সমান হচ্ছে 1। তাহলে সিজিএস পদ্ধতিতে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান কি লেখা যাবে? মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, দ্যাট ইজ 1। তার মানে লিখতে পারি সিজিএস পদ্ধতিতে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক এইটার সমানই হচ্ছে মাধ্যমের তড়িৎভেদ্যতা। বোঝা গেল? সিজিএস পদ্ধতিতে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং মাধ্যমের তড়িৎভেদ্যতার মান সমান। কিন্তু এসআই পদ্ধতিতে আমরা দেখেছি যে যেহেতু এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার মান 1 হয় না, সেই জন্য এসআই পদ্ধতিতে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং মাধ্যমের তড়িৎভেদ্যতা সমান হয় না। ঠিক আছে? এসআই পদ্ধতিতে সেই জন্য আমরা লিখতে পারি মাধ্যমের তড়িৎভেদ্যতা কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা সমান হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা আমরা কে বলি, সেইটা গণিত শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা।
এটাকে আমরা এপসিলন জিরো দ্বারা প্রকাশ করে থাকি। অর্থাৎ এপসিলন সমান হয়ে গেল কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এপসিলন সমান হয়ে গেল ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে গণিত শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা এপসিলন জিরো। একটা জিনিস মনে রাখবা, শূন্য মাধ্যম ছাড়া যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কে ইজ গ্রেটার দ্যান 1, একমাত্র শূন্য মাধ্যমের ক্ষেত্রেই কে এর মান হয় 1। শূন্য মাধ্যম ছাড়া যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কে গ্রেটার দ্যান 1। তাহলে কে গ্রেটার দ্যান যদি 1 হয় তাহলে অবশ্যই লিখতে পারি অন্য যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা এপসিলন জিরো থেকে বেশি হয়। বোঝা গেল? বেশ, তাহলে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার থেকে অন্য যে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে তড়িৎভেদ্যতা বেশি হওয়ার জন্য আমরা জানি যে যদি দুটো বিন্দু আধান ধরো Q1 এবং Q2, এদেরকে আমরা r দূরত্বে সেপারেট করে রাখলাম এবং এখানে যে মাধ্যমটা রাখলাম সেটা আমরা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম বা এয়ার মিডিয়াম বললাম। তাহলে এদের মধ্যে যে ক্রিয়াশীল বল যেটাকে আমরা এফ লিখি, তাহলে এটা এফ সমান কি লেখা যাবে? এফ, এটা আমরা যদি এয়ার মিডিয়ামে বলি তাহলে এফ এয়ার এটা সমান লেখা যাবে 1/4 পাই এপসিলন জিরো, ঠিক আছে, ইন্টু Q1 Q2 বাই r স্কোয়ার। এবার এখানে শূন্য মাধ্যমের পরিবর্তে যদি আমরা এখানে কোনো একটা মিডিয়াম নিই যে মিডিয়ামের তড়িৎভেদ্যতা এপসিলন এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, তাহলে সেরকম একটা মিডিয়ামের ক্ষেত্রে কোনো একটা বিশেষ মিডিয়ামের ক্ষেত্রে এফ সমান কি লেখা যাবে? 1/4 পাই এপসিলন জিরো জায়গাতে এপসিলন লিখবো ইন্টু Q1 Q2 বাই r স্কোয়ার। বোঝা গেল? এটা হচ্ছে ওই দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল যখন ওই দুটো বিন্দু আধানের পারস্পর্শিক মাধ্যমটাকে আমরা এয়ার মিডিয়ামের পরিবর্তে আমরা যে কোনো একটা ডাইইলেকট্রিক মিডিয়াম বা পরাবৈদ্যুতিক মাধ্যম আমরা রাখলাম। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এখানে এটা সমান লেখা যাবে এফ সমান 1/4 পাই এপসিলনের জায়গায় আমরা কি লিখতে পারবো? এপসিলনের জায়গায় লিখতে পারবো কে ইন্টু এপসিলন জিরো। এখানে লিখেছি এপসিলন সমান লেখা যায় কে ইন্টু এপসিলন জিরো যদি ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে হয়, তাহলে এটা ইন্টু Q1 Q2 বাই r স্কোয়ার। এবার যদি আমরা এটাকে লিখি, দেখো এইটা সমান লেখা যাবে, দেখো এফ সমান কি লেখা যাবে? এফ সমান দেখো আমরা লিখতে পারি 1/k ইন্টু 1/4 পাই এপসিলন জিরো ইন্টু Q1 Q2 বাই r স্কোয়ার। বা এখান থেকে এফ সমান লেখা যাবে 1/k ইন্টু 1/4 পাই এপসিলন জিরো Q1 Q2 বাই r স্কোয়ার। এটা মানে হচ্ছে এফ এয়ার, অর্থাৎ শূন্য মাধ্যমে ওই বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল, দ্যাট ইজ এটা সমান লেখা গেল এফ এয়ার। বোঝা গেল? তাহলে আমরা এফ এখান থেকে দেখো লিখতে পারবো 1/k সমান যদি এফ বাই এফ এয়ার হচ্ছে, তাহলে এখান থেকে কে সমান কি লেখা যাবে? কে সমান দেখো লেখা যাবে দেখো এফ এয়ার বাই এফ। অর্থাৎ কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এটা সমান লেখা যায় দুটো বিন্দু আধানকে যদি শূন্য মাধ্যমে রাখি তাহলে সেই শূন্য মাধ্যমে ওদের মধ্যে ক্রিয়াশীল বল ডিভাইডেড বাই ওই দুটো বিন্দু আধানকে কোনো বিশেষ মাধ্যমে রাখলে পরে সেই বিশেষ মাধ্যমে ওই দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের যে অনুপাত তাকেই বলা হচ্ছে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। বোঝা গেল? যেহেতু আমরা জানি যে কে গ্রেটার দ্যান 1 হয় শূন্য মাধ্যম ছাড়া যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, তাহলে বুঝতেই পারছো এখানে এফ এয়ার ইজ গ্রেটার দ্যান হবে এফ। অর্থাৎ দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান শূন্য মাধ্যমে সব থেকে বেশি হয়। শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমে রাখলে পরে সেই দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান হ্রাস পায়। যত গুণ হারে এই বলের মান হ্রাস পাবে সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা তত বেশি হবে। বোঝা গেল? অর্থাৎ দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান
আমরা যত বেশি পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে রাখবো, এই ক্রিয়াশীল বলের মান তত কমতে থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের ধারণা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং খুব বেশি করে শেয়ার করবা, কমেন্ট করবা।